সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কর্ণফুলী যে চৌধুরী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অনুপম দাশগুপ্ত, প্রভাষক, রসায়ন বিভাগ, কর্ণফুলী যে চৌধুরী কলেজ। আমরা আলোচনা করছিলাম রসায়ন প্রথম পত্রের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের। আজকে আমরা 12 নম্বর ক্লাসটা নিব। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি, এখন প্রায় এই অধ্যায়টা শেষের দিকে। আশা করি এই অধ্যায়টা নিয়ে বিশদভাবে তোমাদের আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে আর কারো প্রবলেম থাকার কথা না। আজকে দেখো, এখানে দেখো, ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও পরিত্যাগ। টপিক্সটা দেখে আমরা বুঝতেছি কি রাসায়নিক দ্রব্যকে কিভাবে নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং কিভাবে এটাকে ডিসপোজ করতে হবে। ল্যাবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পর সংশ্লিষ্ট রিয়েজেন্টে বোতলগুলিকে যথাস্থানে এমএসডিএস অনুসরণ করে সংরক্ষণ করতে হবে। এমএসডিএস সম্পর্কে আমরা আগে জেনেছি, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। তোমরা যদি কোনো একটা কেমিক্যালের বোতল কিনো, আচ্ছা যেটা কেমিক্যালের বোতল আমরা বাদে দিলাম, যদি কোনোদিন তুমি দোকান থেকে একটা ওষুধ কিনো, দেখবে যে ওইখানে কিছু কি ওটার ব্যবহার বিধি দেওয়া থাকে। ওটা হচ্ছে কি, আর যেগুলো কেমিক্যালের বোতলের ক্ষেত্রে ওটাকে বলা হয় কি এমএসডিএস। উপজাত ও অব্যবহৃত অবশিষ্ট কেমিক্যালস বৈধ হিসেবে চিহ্নিত করা হয়। কেমিক্যাল বৈধসমূহকে প্রকৃতি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা হয়, যথা: ক্ষয়কারী পদার্থ, পিএইচ এর মান কত থাকবে, 2.5 এর নিচে বা 12.5 এর উপরে জলীয় দ্রবণে। 2.5 এর নিচে মানে হচ্ছে একেবারে অম্লীয়, আর 12.5 এর উপরে কি একেবারে ক্ষারীয়। তাহলে জিনিসগুলো এই যখন এগুলো থাকবে তখন হচ্ছে কি জিনিসটা খুবই কি ক্ষয়কারী হবে। দাহ্য পদার্থ দেখো, জৈব দ্রাবক সমূহ, যেগুলো কি আমরা দাহ্য পদার্থ সম্পর্কে আগে আলোচনা করেছিলাম এখানে পূর্ববর্তী ক্লাসে, অর্থাৎ জৈব দ্রাবক সমূহ। বিষাক্ত পদার্থ দেখো, কার্সিনোজেন, হ্যালোজেন যুক্ত হাইড্রোকার্বন, কীটনাশক, বেনজিন, জাইলিন প্রভৃতি। আর সক্রিয় পদার্থ দেখো, সোডিয়াম, সোডিয়াম হাইড্রেট, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রেট, সোডিয়াম বোরোহাইড্রেট, সায়ানাইড, অ্যাজাইড প্রভৃতি। আর ধাতব পদার্থ দেখো, আর্সেনিক, হ্যাঁ, লেড, সিলভার, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, বেরিয়াম, সিলভার প্রভৃতি, হ্যাঁ, মার্কারি। ল্যাব, গবেষণাগার, ছোট শিল্প কারখানা, ভারী শিল্প প্রভৃতিতে উৎপন্ন বর্জ্যসমূহকে 5টি ক্যাটাগরিতে পরিত্যাগ বা প্রশমিত করা হয়, যথা: রিসাইক্লিং বা পুনঃচক্রায়ন, বার্নিং বা পুড়িয়ে ফেলা, হ্যাঁ, সুনির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা, রাসায়নিকভাবে প্রশমিত করা, সাধারণভাবে ড্রেনে ফেলে দেওয়া। এবার দেখো, ল্যাব বা গবেষণাগারে কাজ শেষে কেমিক্যাল সংরক্ষণ ও পরিত্যাগ বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন দেখো, কাজ শেষে তাৎক্ষণিক রাসায়নিক বর্জ্য নিষ্কাশন সম্ভব না হলে প্রকৃতি অনুসারে পৃথক পৃথক পাত্রে নিরাপদ স্থানে সংরক্ষণ করতে হবে, হ্যাঁ। এসিড, ক্ষার প্রভৃতি ক্ষত সৃষ্টিকারী পদার্থকে প্রথমে প্রশমিত করে পরে বিপুল পানি প্রবাহে নিষ্কাশিত করা উচিত। এসিড প্রশমিত করতে সোডিয়াম কার্বনেট অথবা চুনের গুঁড়া এবং ক্ষারের ক্ষেত্রে সোডিয়াম বাইসালফেট ব্যবহার করা যায়। সোডিয়াম, সোডিয়াম হাইড্রেট, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রেট প্রভৃতিকে জলীয় সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, বিউটানল, মিথানল, ইথানল যোগে নিঃশেষ করে পানি প্রবাহে নিষ্কাশন করা হয়, হ্যাঁ। অব্যবহৃত পরিত্যাজ্য জৈব দ্রাবকগুলিকে পৃথক পাত্রে মুখ বন্ধ করে সংরক্ষণ করতে হবে, যা পরে সুবিধামতো নিরাপদ স্থানে নিশ্চিত করে ফেলে দিতে হবে। অব্যবহৃত পরিত্যাজ্য জৈব দ্রাবক সমূহকে কি করতে হবে, পৃথক স্থানে মুখ বন্ধ করে সংরক্ষণ করতে হবে, হ্যাঁ, যা পরে সুবিধামতো নিরাপদ নিশ্চিত করে ফেলে দিতে হবে। বিষাক্ত কেমিক্যালস ও ধোঁয়া সৃষ্টিকারী দ্রব্যসমূহ ফিউম কাপবোর্ডে কাজ শেষে বর্জ্যকে বিশেষ সতর্কতায় সংরক্ষণ ও বর্জন করতে হবে।
তোমরা ফিউম বোর্ডটা হয়তো প্রথম দিকে ক্লাসে দেখেছো, এটা কাজ হচ্ছে কি, ফিউম বোর্ডে কাজ করার পর ধোঁয়াগুলো কি করে সে পুরো রুমে না ছড়িয়ে উপরের দিকে টেনে নিয়ে যায়, এটা হচ্ছে কি ফিউম বোর্ড। দ্রবণীয় লবণ, নিরাপদ কেমিক্যালস, অতিরিক্ত পানি যোগে ধুয়ে নিষ্কাশন করতে হবে। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে যেন ফসলি জমি, পুকুর, বিল, ঝিল, খাল বা নদীতে না যায়। পরিবেশের ক্ষতিকর দ্রব্যাদি 1 মিটারের অধিক গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হয়। বুনসেন বার্নারের গ্যাস সাপ্লাই সঠিকভাবে বন্ধ করতে হবে। ট্যাপের পানির ট্যাপ বন্ধ করতে হবে। হ্যাঁ, বর্জ্য পাত্রগুলো অবশ্যই লেবেলকৃত থাকবে, লেবেল ছাড়া কোনো পাত্র ইউজ করা যাবে না, এবং ওপেনিং ডেট এবং এক্সপায়ার ডেট সব দেখে নিতে হবে, এবং লেবেলের তারিখ, বর্জ্য সংক্রান্ত তথ্য ও ঝুঁকির বিবরণ থাকতে হবে। ল্যাব হতে সংগৃহীত বর্জ্য 9 মাসের অধিক সংরক্ষণ করা যাবে না। ঝুঁকিপূর্ণ বর্জ্য 9 মাসের আগে পরিবেশ সংশ্লিষ্ট বিশোধন সংস্থার মাধ্যমে অপসারণ করতে হবে। কয় মাস? 9 মাসের মধ্যে কি করতে হবে? পরিবেশ সংশ্লিষ্ট বা বিশোধন সংস্থার মাধ্যমে অপসারণ করতে হবে। এবার দেখো পরিবেশের উপর ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের প্রভাব, ইফেক্ট অফ ল্যাব কেমিক্যালস অন এনভায়রনমেন্ট। পরিবেশ বলতে প্রত্যেক জীবের চারপাশের সজীব ও নির্জীব উপাদানসমূহের সমাবেশকে বোঝায়। কেমিক্যাল বর্জ্যসমূহ পরিবেশের উপর কম বেশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব সৃষ্টি করে। ল্যাবে ব্যবহৃত কঠিন, তরল ও গ্যাসীয় বিভিন্ন কেমিক্যাল বর্জ্য পরিবেশে সহজে মিশে যায়। মাত্রাতিরিক্ত এসব ক্ষতিকর বর্জ্য পদার্থ মাটি, পানি ও বায়ুমণ্ডলে মারাত্মক দূষণ ঘটে। ল্যাবে অধিক ব্যবহৃত ও পরিবেশের ক্ষতিকর কেমিক্যালস হলো অজৈব এসিড সমূহ, দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমিক অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড, এগুলো সব হচ্ছে কি ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, এগুলো হচ্ছে কি অজৈব অজৈব ক্ষার হচ্ছে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রভৃতি। জৈব যৌগ মিথানল, ইথানল, এসিটোন, ক্লোরোফর্ম, এগুলো হচ্ছে ফেনফথ্যালিন, মিথাইল অরেঞ্জ প্রভৃতি হচ্ছে কি জৈব যৌগ। বিকারক দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম থাইসালফেট, সোডিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, হ্যাঁ, ফেরোসেনের ন্যাচারাল রিয়েজেন্ট, টলোরিন বিকারক প্রভৃতি হচ্ছে কি লুকাস বিকারক প্রভৃতি। ধাতব লবণসমূহ দেখো, লবণসমূহ এখানে দেওয়া আছে। ধাতব লবণসমূহ হচ্ছে লেড, মার্কারি, সিলভার, এগুলো হচ্ছে প্রভৃতি ধাতুর হাইলাইট। নাইট্রেট, সালফেট, বাইসালফেট, কার্বনেট, বাইকার্বনেট ও ফসফেট লবণ, এগুলো হচ্ছে কি ধাতব লবণসমূহ। যে ব্যবহৃত কেমিক্যাল বর্জ্য বায়ু, পানি ও মাটিতে মিশে পরিবেশে মারাত্মক ক্ষতি করে, যেমন ল্যাবে ব্যবহৃত অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার বর্জ্যরূপে ড্রেনের পানির সাথে নিকটস্থ বিভিন্ন জলাশয়ে মাটিতে মিশে যায়। তখন ওই পানি মাটির অম্লত্ব বা ক্ষারত্বের অর্থাৎ পিএইচ মানের যথেষ্ট হ্রাস বৃদ্ধি ঘটে। এখন সেই জন্য কি, যাতে এখন প্রত্যেকটা ফ্যাক্টরিতে পরিবেশ সংরক্ষণ বিধি সব ইটিপি প্ল্যান স্থাপন করতে বলা হয়েছে। ইটিপি প্ল্যানটা কি করে, কিভাবে ওই জিনিসটা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট হয়ে কি যাতে কি পরিবেশের ক্ষতি না হয়। যদি এরকম এই প্ল্যানটা না থাকে, ওই যে এসিড ক্ষার বর্জ্যগুলো ড্রেনের সাথে বিভিন্ন জলাশয়ে মিশে কি করবে, বিভিন্ন ক্ষতি সাধন করতে পারবে। তখন ওই পানি বা মাটির অম্লত্ব বা ক্ষারত্ব, অর্থাৎ পিএইচ মানে যথেষ্ট হ্রাস বৃদ্ধি ঘটে। মাটির অনুকূল পিএইচ 7 থেকে 8 থেকে খুব বেশি হ্রাস বা বৃদ্ধি ঘটলে মাটির অণুজীব ধ্বংস হয় এবং উর্বরতা নষ্ট হয়। জলাশয়ে পানির পিএইচ মান 3-এর নিচে হলে জলজ উদ্ভিদ ও মাছ মরে যায়। ভারী ধাতুর আয়ন যেমন লেড আয়ন, মার্কারি আয়ন, ক্যাডমিয়াম আয়ন, ক্রোমিয়াম আয়ন দ্বারা দূষিত পানি ও মাটি থেকে এসব আয়ন উদ্ভিদ ও মাছের দেহে শোষিত হয় এবং খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়ে। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এসব ভারী ধাতুর আয়ন মানবদেহের চর্বিতে শোষিত হয়ে মারাত্মক রোগ সৃষ্টি করে, যেমন স্নায়ুতন্ত্রে, কিডনি, প্রজননতন্ত্রে বিভিন্ন রোগ ও ক্যান্সার সৃষ্টি করে। ভারী ধাতুর প্রভাবে প্রাণীদেহে এনজাইমের কার্যকারিতা বিনষ্ট হয় এবং বিষক্রিয়া দেখা দিতে পারে। অনেক উদ্বায়ী জৈব যৌগের বাষ্প বায়ুতে মিশে যায়। এছাড়া ল্যাবে বিভিন্ন বিষক্রিয়ায় উৎপন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, HCl প্রভৃতি, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রভৃতি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায়। দূষিত বায়ু দ্বারা চোখ,
ত্বক, মুখ, শ্বাসনালী, ফুসফুসে প্রদাহ ও জ্বালাপোড়া হতে পারে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট ও এসিটোন প্রভৃতি পদার্থ পানিতে দ্রবীভূত অক্সিজেন ডিও এর পরিমাণ যথেষ্ট হ্রাস করে ফেলে। ফলে মাছসহ অন্যান্য জলজ প্রাণী জুওপ্লাঙ্কটনে বেঁচে থাকা কষ্টকর হয়ে পড়ে। জৈব উপাদানের পচন কমে যায় এবং মাটির উর্বর শক্তি হ্রাস পায়। এবার দেখো ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার। রাসায়নিক দ্রব্য আমাদের কি পরিমিতভাবে ব্যবহার করতে হবে। যদি অতিরিক্ত পরিমাণ ব্যবহার করি তাহলে ওয়েস্টেজ বেশি আসবে, ওয়েস্টেজ বেশি হলে কি হবে, যেটা পরিবেশের ক্ষতি সাধন করবে। ল্যাবে উপজাত অবশিষ্ট অপ্রয়োজনীয় কেমিক্যালসকে বর্জ্য বলে। হ্যাঁ, কেমিক্যালসের পরিমিত ব্যবহার ও বর্জ্য বিশোধন করে কেমিক্যালস পুনরুদ্ধারের মাধ্যমে বর্জ্যের পরিমাণ অনেকাংশে হ্রাস করা যায়। তোমরা কম ব্যবহার করলে কি হবে, বর্জ্য কম হবে এবং অনেকাংশে বর্জ্যের উৎস হ্রাসকরণের বিষয়টি বর্তমানে খুবই সমাদৃত। কেমিক্যালস পরিমিত ব্যবহারে অন্যতম গুরুত্ব হলো উৎসস্থলে কম বর্জ্য উৎপাদনের পদক্ষেপ গ্রহণ। বর্জ্য উৎপাদন হ্রাস পেলে পরিবেশ দূষণও বহুলাংশে প্রশমিত হবে। সার্বজনীন স্বীকৃত বর্জ্য ব্যবস্থাপনার একটি কার্যকর অনুক্রম হলো উৎসস্থলে পরিমিত কেমিক্যালস ব্যবহার, বর্জ্যের পুনরুদ্ধার ও পুনর্ব্যবহার, বর্জ্যের পুনঃচক্রায়ন বা রিসাইক্লিং, আয়তন ও বিষাক্ততা হ্রাস করার মাধ্যমে বর্জ্যের বিশোধন, পরিবেশ রক্ষায় বর্জ্যের নিরাপদ অপসারণ। উল্লেখিত বর্জ্য ব্যবস্থাপনায় সর্বাধিক কাঙ্ক্ষিত কার্যক্রম হচ্ছে উৎসস্থলে সীমিত পরিমাণে কেমিক্যালস ব্যবহার ও বর্জ্যের উৎপাদন হ্রাস। ফলে পরিবেশ দূষণ হ্রাসের পাশাপাশি প্রতিষ্ঠানে কেমিক্যালস ক্রয়ও সাশ্রয় হবে। তদুপরি কেমিক্যাল সংরক্ষণ ও পুনরুদ্ধার সংশ্লিষ্ট ব্যয় এবং হ্যাজার্ড বর্জ্যের পরিমাণ হ্রাস পাবে। কেমিক্যালসের পরিমিত ব্যবহারের উপায় দেখো, অপটিমাম ইউজ অফ কেমিক্যালস। হ্যাঁ, ব্যবহারিক কার্যক্রম সম্পাদনে কার্যকর পদ্ধতি অনুসরণ। রিয়েজেন্ট ও ক্ষতিকারক কেমিক্যালস ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। স্বাভাবিকভাবেই প্রয়োজন ব্যতীত কোনো কেমিক্যালস বা রিয়েজেন্ট যোগ না করা। বিদ্যুৎ বুনসেন বার্নার, স্পিরিট ল্যাম্প ও ট্যাপের পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া। পাতিত পানি ও আয়নবিহীন পানির ব্যবহার যথাসম্ভব হ্রাস করতে হবে। গ্যাসীয় ও উদ্বায়ী পদার্থগুলি যোগ করার সময় যেন উড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্জ্য হ্রাসকরণের লক্ষ্যে ব্যবহারিক কার্যক্রম প্রণয়ন। ন্যূনতম কেমিক্যালস ভিত্তিক ব্যবহারিক কার্যক্রম প্রণয়ন। রিয়েজেন্ট বা কেমিক্যালস পরীক্ষা শুরুর পূর্বেই পরিমাপ করে রাখতে হবে। শিক্ষার্থীদের কয়েকজন করে গ্রুপে বিভক্ত হয়ে কাজ করতে হবে। ক্ষতিকর কেমিক্যালসের ব্যবহার হ্রাস বা বিকল্প উপাদান ব্যবহার করতে হবে। ব্যবহৃত বা পুনরুদ্ধারকৃত রিয়েজেন্ট বা দ্রাবক পুনর্ব্যবহারের পদ্ধতি প্রণয়ন করতে হবে। এবার দেখো কেমিক্যালস পরিমিত ব্যবহারের উপায়। কিভাবে পরিমিত ব্যবহার করবো তার একটু উপায় দেখো। ব্যবহারিক কার্যক্রম সম্পাদনে কার্যকর পদ্ধতি অনুসরণ। রিয়েজেন্ট ও ক্ষতিকারক কেমিক্যালস ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। প্রয়োজন ব্যতীত কোনো কেমিক্যালস বা রিয়েজেন্ট যোগ না করা। বিদ্যুৎ বুনসেন বার্নার, স্পিড ল্যাম্প ও ট্যাপের পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়া। পাতিত পানি ও আয়নবিহীন পানির ব্যবহার যথাসম্ভব হ্রাস করতে হবে। গ্যাসীয় উদ্বায়ী পদার্থগুলি যোগ করার সময় যেন উড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বর্জ্য হ্রাসকরণের লক্ষ্যে ব্যবহারিক কার্যক্রম প্রণয়ন। ন্যূনতম কেমিক্যালস ভিত্তিক ব্যবহারিক কার্যক্রম প্রণয়ন করতে হবে। রিয়েজেন্ট বা কেমিক্যালস পরীক্ষা শুরুর পূর্বে পরিমাপ করে রাখতে হবে। শিক্ষার্থীদের কয়েকজন করে গ্রুপে বিভক্ত হয়ে কাজ করতে হবে। ক্ষতিকর কেমিক্যালসের ব্যবহার হ্রাস বা বিকল্প উপাদান ব্যবহার করতে হবে। ব্যবহৃত বা পুনরুদ্ধারকৃত রিয়েজেন্ট বা দ্রাবক পুনর্ব্যবহারের পদ্ধতি প্রণয়ন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো অ্যানালিটিক্যাল পদ্ধতি। রসায়ন গবেষণাগারের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো উপাদানের গুণগত ও পরিমাণগত বিশ্লেষণ। জৈব ও অজৈব যৌগের ক্ষেত্রে বিভিন্ন নমুনার বিভিন্ন পরিমাপ ব্যবহার করে পরীক্ষা কার্য সম্পন্ন করা হয়। ব্যবহৃত নমুনার পরিমাপের উপর ভিত্তি করে গুণগত বিশ্লেষণকে তিনটি পদ্ধতিতে ভাগ করা হয়, যথা মাইক্রো বিশ্লেষণ,
সেমি মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো বিশ্লেষণ। এইসব পদ্ধতিতে মৌলিক কোনো পার্থক্য নেই, প্রধানত ব্যবহার নমুনা। এগুলো তো তেমন কোনো পার্থক্য নেই, শুধু ব্যবহার কম বেশি করে নিতে হবে, সেটাই দেখতে হবে। প্রধানত ব্যবহৃত নমুনার পরিমাণে পার্থক্য থাকে এবং এই কারণে ব্যবহৃত যন্ত্রপাতিতে পার্থক্য থাকে। সেমি মাইক্রো পদ্ধতিতে সেন্টিগ্রাম বিশ্লেষণ পদ্ধতি এবং মাইক্রো পদ্ধতিতে মিলিগ্রাম বিশ্লেষণ পদ্ধতিও বলা হয়। মাইক্রো বিশ্লেষণকে স্পট অ্যানালাইসিস বলে। নিচে তিনটি পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ভর ও আয়তন উল্লেখ করা হলো। দেখো ম্যাক্রো অ্যানালিটিক্যাল, দেখো এখানে হচ্ছে ভর কত 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 হবে 500 থেকে 250 2000 মিলিগ্রাম, আয়তন হবে কত 10 থেকে 20 মিলিগ্রাম। তাহলে সেমি মাইক্রো দেখো 50 থেকে 200 মিলিগ্রাম, আর হচ্ছে 2 থেকে 4 মিলিলিটার। আর মাইক্রো দেখো যেখানে ভর হবে দ্রব্যের কত 5 থেকে 2 20 মিলিগ্রাম, আর হচ্ছে 0.2 থেকে 1.0 মিলিলিটার। এখানে আসলে তেমন একটা কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে তুমি যদি এই এখন তেমন একটা ল্যাবরেটরিতে ম্যাক্রো পদ্ধতিতে ইউজ করা হয় না। কারণ কেন ইউজ করা হয় না, ওটাতে কি লাগে, অনেক পরিমাণে কেমিক্যাল লাগে, সল্ট লাগে কিংবা যেগুলো লাগে, এবং ওটার বর্জ্য কি হয় বেশি উৎপন্ন হয়, এবং আর কেমিক্যালগুলি খুবই ব্যয়বহুল বিধায় অনেকগুলো নিয়ে কাজ করা হয় না। এখন কাজ করা হয় কোনটা নিয়ে, মাইক্রো অ্যানালিটিক্যাল এটা নিয়ে। কারণ ওইটাতে কেমিক্যালস কম দিয়ে কাজ করা যায় পদ্ধতিতে, এবং বর্জ্য উৎপাদনও কম হয়, এবং পরিবেশের কোনো ক্ষতি সাধিত হয় না। সেই জন্য এটা হচ্ছে মেইনলি এই জিনিসটা। এবার দেখো ম্যাক্রো ও মাইক্রো বিশ্লেষণীয় পদ্ধতি। ম্যাক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি, যে রাসায়নিক প্রক্রিয়ায় 10 থেকে 20 মিলিলিটার আয়তনের দ্রবণ এবং 0.5 থেকে 2.0 গ্রাম ভরের নমুনা নিয়ে বিশ্লেষণ করা হয় তাকে ম্যাক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি বলে। বর্তমানে আমাদের দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ম্যাক্রো পদ্ধতি ব্যবহৃত হয়। এটা সহজেই বুঝতেছো যেহেতু কি ম্যাক্রো পদ্ধতি কেন ব্যবহার করা হয়। কারণ এই পদ্ধতিতে আমাদের জিনিস কম নিতে হয়। জিনিস কম নেওয়ার ফলে কি ব্যয়ও কম হয় এবং পরিবেশের ক্ষতি সাধিত কম হয়। এটা হচ্ছে মেইন কথা। আর মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি হচ্ছে এত আয়তনে নমুনা বিশ্লেষণ করা হয় যাতে মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি বলে। এই পদ্ধতিতে ব্যবহৃত যন্ত্রপাতি অত্যন্ত ব্যয়বহুল এবং উচ্চতর পর্যায়ের রসায়ন ব্যবহৃত হয়। কেমিক্যালসের পরিমিত ব্যবহার ও নির্ভুল বিশ্লেষণে এই পদ্ধতির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। মাইক্রো পদ্ধতিতে রাসায়নিক যৌগের পৃথকীকরণ, পরিমাপগত বিশ্লেষণ, গাঠনিক কাঠামো নির্ণয়ে সূক্ষ্ম ও সুবিধি যন্ত্রপাতি ব্যবহৃত হয়। এরূপ কতিপয় যন্ত্র হলো তরল তরল গ্যাস ক্রোমাটোগ্রাফি, ভর বর্ণালী মাপক, অবলোহিত এবং অতিবেগুনি বর্ণালী মাপক, নিউক্লিয়ার চৌম্বকীয় অনুরণন বর্ণালী মাপক, পারমাণবিক শোষণ বর্ণালী মাপক, এক্স-রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করেছো। এখানে তেমন একটা জটিল কিছু নেই, আশা করি একটু পড়লেই পারবে। তোমরা যদি এখানে মেইনলি এখান থেকে এমসিকিউ এবং জিনিসগুলো বোঝার জন্য দরকারি, এখান থেকে তেমন একটা হয়তো এই দু একটা প্রশ্ন হতে পারে ছোট। আশা করি এই জিনিসগুলো পড়লেই বুঝবে। আর যদি না বুঝে থাকে আমাকে ইনবক্সে জানাবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।